সবাই আসছো না? আচ্ছা, তোমাদের কিন্তু মনে হইতে পারে যে ভাইয়া পড়াইতেছে না কেন। ভাইয়া অ্যাকচুয়ালি পড়াইতেছে না, বরং ভাইয়া দেখাইতেছে প্রশ্ন কোথা থেকে আসবে, তোমাদের লাস্ট মোমেন্ট কোন জায়গাগুলো তোমরা দেখবা। আজকে আমরা সব চ্যাপ্টার দেখবো না, 14টা চ্যাপ্টার আমরা কি করব, আমরা 4 দিনে সবগুলো আমরা দেখে নেব। তো আজকে আমি যে যে চ্যাপ্টারগুলোর কথা বলবো, তোমরা শুধু এই চ্যাপ্টারগুলা, হ্যাঁ, তোমরা শুধু এই চ্যাপ্টারগুলা আজকে রিভিশন দিয়ে ফেলবা। ওকে? তাহলে আমি কিন্তু অলরেডি কোনটা বলেছি বলো তো? জীব প্রযুক্তি বলেছি। আজকে আমি 4টা চ্যাপ্টার দেখাবো। জীব প্রযুক্তি, এরপর আমি কি দেখিয়েছি, চলন চ্যাপ্টার সম্পর্কে কথা বলেছি, চলন ও অঙ্গ চালনা। এবার 3 নাম্বার চ্যাপ্টার যেটা আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটা হলো রক্ত নিয়ে কথা বলবো এখন। ঠিক আছে? তারপর 4 নাম্বার চ্যাপ্টার বলে আমরা আজকে ক্লাস শেষ করবো। বাট কোনো মোমেন্টে কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় ভাইয়া ওই জিনিসটা পড়াই দেন, আমি তোমাকে ওইটা পড়াই দেবো, তোমরা কমেন্টে বলো। আর যদি মনে হয় যে ওই জিনিসটা খুব ভালো করে অলরেডি ক্লাসে আমি পড়িয়েছি, তাহলে আমি তোমাকে কিন্তু সাজেস্ট করবো ওই জায়গাটা দেখে নিতে। ঠিক আছে? যারা অলরেডি আগের ক্লাসগুলো করছো তা তোমরা স্লাইড দেখবা, স্লাইড দেখার পর বই দেখবা, স্লাইড দেখার সাথে সাথে। নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি যদি ক্লাস করে থাকো স্লাইড দেখবা, স্লাইডের সাথে সাথে তুমি বই খুলবা। ওকে? তারপরে তুমি যেটা করবে, এক্সাম দিবা। এক্সাম কিভাবে দিবা? এসিএস এর যে এক্সামগুলো হয়েছে এগুলো দিবা। 2 নম্বর হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে তুমি এক্সাম দিবা। কোথা থেকে এক্সাম দিবা? কোশ্চেন ব্যাংক থেকে। এরপর দেখো তুমি যখন পারবা না, যেগুলা যেগুলা পারবা না কিংবা অপশন বুঝতেছো না, অপশন বোঝো নাই, তুমি আবার কিসে ফেরত যাবা? বইয়ে ফেরত যাবা। ঠিক আছে? তো নিয়ম কিন্তু এইটা। তো যারা যারা বায়োলজি ক্লাসগুলো দেখো নাই, আমি তাদেরকে বলবো যে 3-4 দিনের মধ্যে বায়োলজির সবগুলো ক্লাস একটু স্পিড দিয়ে টেনে টেনে হলেও দেখে শেষ করো। খুব জরুরি ক্লাসগুলো করা, কারণ ক্লাসে আমরা এমনভাবে পড়িয়েছি প্রয়োজনের অতিরিক্ত, মানে 100% যেন কাভার করা যায় এই ধরনের পড়া পড়িয়েছি আমরা। মোটামুটি সবগুলো প্রশ্নই কমন পড়বে। ওকে? ভাইয়া আমি অনেক আগেই সব অধ্যায় পড়েছি, কোশ্চেন ব্যাংক আলহামদুলিল্লাহ সলভ করতে পারি। তাহলে কি আমার ফুল রিডিং পড়া উচিত? হ্যাঁ, রিডিং পড়া উচিত। বই রিডিং মানে রিডিং না, বইয়ে বুঝে বুঝে পড়া উচিত, যাতে পরীক্ষায় সহজ সহজ প্রশ্ন আসবে, প্রশ্নগুলো যেন ভুল না করো। নিয়ম কিন্তু সবসময় একই, নিয়ম কিন্তু সবসময় একই, যে তুমি পড়ো আর না পড়ো, তুমি এইভাবেই আবার পড়বা। তাহলে আজকে তুমি 4টা চ্যাপ্টার পড়ো, যে আজকে আমার বায়োলজি ক্লাস হইলো, আজকে আমি সেরির আগ পর্যন্ত 4টা চ্যাপ্টার পড়ে একবারে তামা করে ফেলবো। বুঝো নাই? জাস্ট 4টা চ্যাপ্টার পড়বা। আমি যেগুলোর কথা বলতেছি সেগুলো জায়গায় বেশি বেশি দেখবা, দাগানো বইটাও সাথে সাথে খুলবা। আর কি করবা? এক্সাম দিবা। ট্রাস্ট মি, এর থেকে বেশি কিছু লাগবে না। মাথা শুধু এখন ঠান্ডা রাখতে হবে। আমি সব হারিয়েছি, আমার হাতে আর 1-2টা অপশন আছে, এভাবেও ভাবা যাবে না। আমার কাজ কি, সেদিন কিন্তু তোমাদের অভি বলছে যে তোমার কম্পিটিশন তোমার সাথে, 50 মিনিমাম পাওয়ার ট্রাই করতে হবে। যে 50 তো আমি পাবোই, 55-60 হলে তো আর কোনো কথাই নেই, নিশ্চিন্তে থাকবা। তাই না? যে নিজের সাথে কম্পিটিশন হবে। আর আমি আবার বলতেছি, তুমি যখন দাগানো শুরু করবা পরীক্ষার হলে, টাইমটা কিন্তু খুব জরুরি জিনিস। তাহলে টাইম সেভ করার একটা উপায় আছে, সেটা হলো, 1 নাম্বার হলো যে আমি আসলে কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্টটা দিয়ে শুরু করব। বায়োলজি এটা গুড চয়েস সব সময়, যে কোনো ইউনিভার্সিটিতে সবার আগে বায়োলজি দাগাইতে হবে। কেন দাগাইতে হবে? কারণ বায়োলজিতে চিন্তা বেশিক্ষণ করতে হবে না, বায়োলজির প্রশ্নগুলো সহজ, বোঝা যাবে, উত্তর করলা, তাহলে একটা চ্যাপ্টার শেষ। এরপর যাইতে হবে কেমিস্ট্রি, কেমিস্ট্রি ইজ বেটার অপশন। তারপর ফিজিক্স, ম্যাথ, এগুলোতে যাওয়া উচিত। বুঝতে পেরেছো? তাহলে হবে কি, এগুলোতে টাইম সেভ করো, ফলে ওগুলোতে তুমি এই টাইমগুলো ব্যবহার করতে পারবা। আর আরেকটা জিনিস তোমাদের কিন্তু সাকিব ভাই বলছিল, যে আমরা আসলে বুঝি না এবং আমরা আসলে লোভে পড়ে করি কি, সব দাগাইতে চাই। সো কিছু প্রশ্ন থাকে যেটা কেউ পারে না, কিছু প্রশ্ন থাকে সবাই যদি পারতো তাহলে তো 100% পাইতো, পাইতো না? তাহলে কিছু প্রশ্ন দেওয়া আছে যেন তোমার টাইম নষ্ট হয়, টিচাররা ওটা দেখবে যে এই ছেলের তো জাজমেন্টাল স্কিল নাই, এমন প্রশ্নে গিয়ে টাইম নষ্ট করে পরীক্ষা দিছে, এর এমন আমরা ভার্সিটিতে নিব, তাই না? তাহলে ওরা শুধু তোমার জ্ঞান দেখবে তা কিন্তু না, তোমার জাজমেন্টাল স্কিল দেখবে। তো তুমি জাজমেন্টে করতে পারো নাই কোন কোন কোশ্চেনগুলা টাইম কনজিউমিং, কোন কোশ্চেনগুলো তাড়াতাড়ি হয়, তাহলে তুমি তো চান্সই পাবা না। আরেকটা কাজ করে তারা, যে স্টুডেন্ট যেন বুঝতে পারে
পরিস্থিতি ভেদে কোনগুলো সলভ করবো আর কোনগুলো সলভ করবো না, এই জন্য কিছু প্রশ্ন দিয়ে রাখে যেগুলো সলভ করতে গেলে তুমি জীবনেও ইন টাইমের মধ্যে শেষ করতে পারবে না। তাহলে ওই প্রশ্নগুলো খুঁজে বের করার স্কিল তোমার থাকতে হবে। তাহলে কিছু প্রশ্ন দিয়েই রাখছে তোমার টাইম নষ্ট করার জন্য। ওরা আসলে তোমার সব কিছু জাজ করবে, এভরিথিং জাজ করবে, তুমি বোঝো কি না, কোনটা ছাড়তে হয় তুমি বোঝো কি না। তুমি যখন সব দাগাইতে যাবা, তার মানে একটাই, এইটার কারণ কি হইতে পারে? এক নম্বর কারণ হচ্ছে যে তুমি কনফিডেন্সের অভাব তোমার, এই জন্য সব দাগাইতেছো, তাই না? সব কখন দাগায়? যখন একটা স্টুডেন্ট বেশি ভাবে না, বেশি প্র্যাকটিস করে না, একটা স্টুডেন্ট যখন কোশ্চেন সম্পর্কে ধারণা নাই, তখন সব দাগাইতেছে, তার মানে তুমি প্রথমে আউট। তাহলে লোভ করা যাবে না, অনেক প্রশ্ন বাদ দিতে হবে, এবং সবার আগে যেটা করতে হবে, টাইম সেভের জন্য কোন সাবজেক্ট থেকে শুরু করবে এটা ঠিক করতে হবে, এবং কিছু প্রশ্ন বাদ দিয়ে যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এক্সামে তোমার কম্পিটিশন হবে তোমার সাথে। তো আমরা এই প্রশ্নটা যেখান থেকে আসুক না কেন, এখন আমরা রক্ত চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। রক্ত আসলে আমরা পড়বো কি? ঠিক আছে, রক্তে কিন্তু সব সময় মনে রাখবা আরবিসি থেকে প্রশ্ন সবার আগে হবে, তারপরে টপিক হচ্ছে ডব্লিউবিসি, এবং সবার শেষে অ্যাকচুয়ালি প্লাটিলেট থেকে প্রশ্ন আসে। তো আরবিসি থেকে কি প্রশ্ন আসে? আরবিসির আকার কেমন, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, আরবিসি কাজ কি, আরবিসি কতটুকু করে আমাদের শরীরে থাকে কোন বয়সে, তাই না? হিমোগ্লোবিনের কাজ কি, হিমোগ্লোবিন কতটুকু থাকে, এই জায়গাগুলো হচ্ছে আরবিসির প্রশ্ন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আরবিসি কতদিন বাঁচে, এবং আরবিসি যে অস্থিমজ্জা থেকে তৈরি হয়, সেই অস্থিমজ্জা থাকে কোথায়? লম্বা লম্বা অস্থিগুলাতে, তাই না? এবং ওই কোষগুলোকে বলা হয় হচ্ছে স্টেম কোষ বা টোটিপটেন্ট কোষ, তাই না? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাও কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। আরবিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কতদিন বাঁচে এবং কোথা থেকে উৎপন্ন হয়। বুঝছো তোমরা এটা? তো এইটা মাথায় রাখতে হবে। এবার ডাব্লিউবিসিতে চলে আসি। ডাব্লিউবিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? ডাব্লিউবিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডাব্লিউবিসি আমাদের শরীরে কতটুকু থাকে, কারণ ওইটা দিয়ে ডাক্তাররা নির্ধারণ করে যে এই লোকের শরীরে রোগ আছে কি নেই। তাহলে ডাব্লিউবিসির সংখ্যাটা আগে দেখতে হবে। তারপরে কি করতে হবে? ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস আছে কিনা এটা জানতে হবে। নিউক্লিয়াস আছে, এই জন্য তো সময় যখন দরকার। স্যার আপনাকে ব্লার লাগতেছে। হ্যাঁ, ব্লার লাগার কারণ হচ্ছে যে আমি এখন কি ঠিক আছে? স্টিল ব্লার লাগতেছে, তাই না মুহিব? এই ব্লারিং ইস্যুটা নিয়ে একটু কিন্তু কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, একটু কষ্ট করে আমার দিকে তাকাও। ব্লার হচ্ছে এই ক্যামেরার জন্য, হ্যাঁ, ক্যামেরা সেটিংয়ের জন্য। তোমার কি ধারণা আছে কীভাবে ব্লার ঠিক করে? তুমি আমারে ফোকাস করো তো দেখি, পারো কি না করো। আমরা আজকে পড়তে আসি নাই, আমরা আজকে ম্যাপ শিখতে আসছি। তো এই যে ক্যামেরাটা এখন ঠেসতেছে নিচে। মানুষ মানুষ বিয়ের পর বুদ্ধিমান হয়, মানুষ বিয়ের পর মগজহীন হয়ে গেছে। এখন কি হয়েছে? এই যে হয়েছে, দেখো, ডান। অটো ফোকাস দিলে সমস্যা আছে। ডান, হ্যাঁ, ওকে। তোমরা মুহিব ভাইয়ের জন্য একটু দোয়া করো, ছেলেটার একটু বুদ্ধি শুদ্ধি বাড়ুক, বুদ্ধি কমে যাইতেছে। আমি তো জানি তোমাদের লক্ষ্য কি। তোমাদের লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে একটা সিট নিতে হবে, তাই না? ভার্সিটিতে ভালো সিট লাগবে। ভালো সিট হলে প্রথমে তোমার তো খুশি লাগবেই। বাপ মাঝে তোমাদের দিকে এমন করে তাকায় আছে, কেউ রেগে আছে আর কেউ মন খারাপ করে আছে, তারা একটু খুশি হবে। তোমার এটাও কিন্তু একটা লক্ষ্য। তারপরে লক্ষ্য কি? চান্স পাইলে তো ভার্সিটি থেকে প্রেম করব, বিয়ে শাদী একটু তাড়াতাড়ি করব। আমি তো জানি তোমাদের ভেতরে কি চলতেছে। তো আল্লাহ তোমাদের সকল স্বপ্ন পূরণ করে দিক, যে স্বপ্নগুলো ভালো। ওকে, আচ্ছা। ডাব্লিউবিসি থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লিউবিসির ক্লাসিফিকেশন। হ্যাঁ, গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট, দানাদার এবং দানাহীন। ওই যে লিম্ফোসাইট, মনোসাইট, আর ওদিকে ইউসিনোফিল, বেজোফিল এবং হচ্ছে নিউট্রোফিল, তাই না? তো তোমরা লিম্ফোসাইট এবং মনোসাইটের কাজটা একটু শিখবা। ইউসিনোফিল, বেজোফিল এবং নিউট্রোফিল, এদের একটু কাজটা জানবা, কে কি ক্ষরণ করতেছে, কে কি কাজ করতেছে। তাহলে আমাদের মোটামুটি ডাব্লিউবিসি থেকে পড়া শেষ। প্লাটিলেট থেকে ইম্পর্টেন্ট কি জিনিস? প্লাটিলেট অ্যাকচুয়ালি মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়, এটা ইম্পর্টেন্ট। প্লাটিলেট কাজ কি করে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইটা যখন শেষ হয়ে যায় রক্তকণিকাগুলা, উপরে কিন্তু প্লাজমা অংশটা একটু পড়ে আসবা, এবং এখানে প্লাজমা প্রোটিনটা পড়া খুব জরুরি। প্লাজমা প্রোটিন, ঠিক আছে? প্লাজমা প্রোটিন, 4 ধরনের প্লাজমা প্রোটিন আছে। এরপরে যেটা পড়বা সেটা হলো রক্ততঞ্চন। দেখো,
রক্ত জমাট বাঁধার ব্যাপারটা পড়ার সময় প্রথমে হচ্ছে ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম পড়তে হবে, হ্যাঁ, বিটিসিটি। তোমরা তো জানো এটা, রক্ত তঞ্চনকাল এবং রক্ত ক্ষরণকাল কত মিনিট, এটা প্রথমেই পড়বা। তারপর যেটা পড়বা সেটা হলো রক্ত তঞ্চনের ফ্যাক্টরগুলা। কি পড়বা? ফ্যাক্টরগুলা, প্রধান 4টা ফ্যাক্টর অন্তত পড়বা। ফুল পড়ে টুক করে, তাই না? প্রধান 4টা ফ্যাক্টর তোমরা পড়বা। তারপর হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়াটা দেখলা, দেখার পর যেটা করবা সেটা হলো রক্ত তঞ্চনের পর রক্ত তঞ্চিত রক্তটা আবার গলে যাইতে হয়, তাই না? প্লাজমিনোজেন, প্লাজমিন দ্বারা গলে যায়, এইটা একটু দেখবা। ঠিক আছে? রক্ত যখন তঞ্চন হয়ে যায়, ওই জমাট বাঁধা রক্ত থেকে একটা হলুদ রঙের একটা রস বের হয়, দ্যাট ইজ কল সিরাম। তাহলে সিরাম এবং প্লাজমার একটু পার্থক্যটা ওখানে দেখে নেবা, কোনটাতে কোন ধরনের রক্তকণিকা আছে সিরাম এবং প্লাজমার মধ্যে আছে কিনা। আর একটা ইম্পর্টেন্ট পার্থক্য ওই জায়গাতেই আছে, সেটা হলো সিরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য হলো যে কোনটাতে রক্ত তঞ্চনের ফ্যাক্টর আছে, কোনটাতে নাই। ঠিক আছে? আচ্ছা, তুমি যখন ফ্যাক্টর শেষ করলা, এরপরে তোমার চলে আসবে হচ্ছে লসিকা বা লিম্ফ। লসিকা থেকে ইম্পর্টেন্ট কি? লসিকা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লসিকায় কোন ধরনের রক্তকণিকা থাকে, লিম্ফোসাইট থাকে। কোন ধরনের রক্তকণিকা থাকে না এটা পড়তে হবে। আমাদের দেহের লসিকা গ্রন্থিগুলো কোথায় কোথায় আছে? ঘাড়ে, বগলে, কুচকিতে বেশি বেশি থাকে, তাই না? এরকম করে লেখা আছে। লসিকাগুলো কখন প্রবাহিত হয়? যখন আমরা এক্সারসাইজ করি, চলাচল করি, তখন আমাদের অ্যাকচুয়ালি ব্যায়াম এবং গর্ভাবস্থায় হয়, তাই না? ভাত যখন আমরা খাইলাম, চর্বি যখন আমরা খাইলাম, তখন লসিকাগুলো সাদা হয়ে যায়, তাই না? দুধের মতো সাদা, যেটাকে ল্যাকটিয়াল বলে। মনে আছে? এইটা পড়তে হবে, এই ছোট ছোট জিনিসগুলা। তাহলে লসিকা মোটামুটি এখান থেকে পড়া শেষ হয়ে যাবে। লসিকা পড়া শেষ হয়ে গেলে তোমরা যেটা করবে সেটা হলো সরাসরি চলে যাবা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবো কপাটিকা। হৃৎপিণ্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট কি? কপাটিকা। আর হচ্ছে বিভিন্ন ধরনের সংবহন তন্ত্র, কোনটা কোথা থেকে শুরু, কোথায় গিয়ে শেষ। শেষ মনে থাকবে না? কোথায় কোন কপাটিকা থাকে, কি থাকে না থাকে। আরে প্রশ্ন তো সহজ পাগলা, কোথা থেকে প্রশ্ন আসবে আমরা জানি তো। হৃৎপিণ্ডের ওজন কত, হৃৎপিণ্ড কত সালে কতটুকু বয়সে গিয়ে হৃদয় স্পন্দন দেওয়া শুরু করে, এগুলো তো আমরা পারবো। হৃৎপিণ্ডের এখানে আরেকটা জিনিস পড়তে হবে, প্রাচীরটা। হৃৎপিণ্ডের প্রাচীর এবং হৃৎপিণ্ডের আবরণ। প্রাচীরটা মনে আছে না? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো এন্ডোকার্ডিয়াম থেকে কপাটিকা তৈরি হয়। মায়োকার্ডিয়াম, যেটা মায়ো মানে পেশি, সেটা হচ্ছে সংকোচন প্রসারণের জন্য দায়ী। আর আবরণ বলতে কি বোঝাচ্ছে? পেরিকার্ডিয়াম, সেরাস এবং ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে ভাই, কপাটিকাগুলো ভুল হয় অনেক। তুমি কপাটিকা যদি ভুল হয় তাহলে এই চ্যাপ্টারে যাবা, গিয়ে কোথায় কোন কপাটিকা থাকে এটা একটু সাথে সাথে পড়ে ফেলবা। ঠিক আছে? আমি আমার যে ক্লাস আছে ক্লাস থেকে দেখে নেবা, তাহলে আর ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা, রক্ততঞ্চনের মধ্যে কিন্তু পড়া এখনো শেষ হয় না, রক্ততঞ্চন থেকে অনেক পড়তে হবে। ওকে, হৃৎপিণ্ড কপাটিকা চলে গেল, এবার হৃৎচক্রে যাও। হৃৎচক্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সময়কাল, তাই না? অলিন্দের নিলয়, অলিন্দের অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টলে কত সময় লাগে তোমাদের মনে আছে না? অডাসি নিডাসি দ্বারা আমি মনে রাখাইছিলাম তোমাদের, তাহলে অডাসি নিডাসিটা পড়ে ফেলবা। ওকে, তাহলে এইটা শেষ হয়ে গেল। তারপর এখানে শব্দগুলো পড়তে হবে, তাই না? এটা লাভ এবং ডাব, কখন লাভ হচ্ছে আর কখন ডাব হচ্ছে। তাহলে দেখো হৃদচক্রটা আমাদের কিন্তু শেষ। হৃদচক্রের পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই যে মনে রাখবা, আমাদের হার্টের যে কারেন্ট হার্ট থেকে উৎপন্ন হয়, এই জন্য এটাকে বলে মায়োজেনিক হার্ট। বলো তো নিউরোজেনিক হার্ট কাদের আছে? কমেন্টে বলো তো, দেখি পারো কি না। এটা প্রশ্ন আসবে কিন্তু জিএসটিতে, সরি সামনে আসবে। এই যে এই নিউরোজেনিক হার্ট কাদের থাকে বলো? নিউরোজেনিক হার্ট কাদের? হার্টের হৃদস্পন্দন নিউরন থেকে উৎপন্ন হয়, বা স্নায়ু গ্যাংলিয়া থেকে উৎপন্ন হয়। কেউ পারতেছো না? দেখছো তোমাদের পড়া আসলে কত কত। এই যে ঘাস ফড়িং কে বলছে? ঘাস ফড়িং থেকে, ঘাস ফড়িং এর হার্ট হচ্ছে নিউরোজেনিক হার্ট। সাবাস। আচ্ছা, এবার চলে আসি মুহিব, মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে আমরা কি কি পড়বো। দেখো,
মায়োজেনিক নিয়ন্ত্রণে কিন্তু পেসমেকার আছে না, সান, এভিএন, পার্কিনজি ফাইবার ইত্যাদি ইত্যাদি, মনে আছে না? ওখানে যেটা পড়বা তোমরা পেসমেকার কোনটা, তারপরে আরেকটা পড়বা রিজার্ভ পেসমেকার কোনটা, সানটা থাকে কোথায়, এভিএনটা থাকে কোথায়, রাইট? পার্কিনজি ফাইবার কোথায় থাকতেছে, বান্ডল অফ হিসগুলো কোথায় থাকতেছে, এটা দেখে নেবা। খুব সহজ, খুবই সহজ এটা। ওকে, তাহলে আমাদের ওই জায়গার কিন্তু পড়া শেষ। পেসমেকার থেকে সরাসরি প্রশ্ন আসবে যে পেসমেকার বলা হয় কোনটাকে, এসএন, বুঝতে পারছো? আচ্ছা, মায়োজেনিক নিয়ন্ত্রণ যখন শেষ হয়ে যায় তখন সাথে সাথে কিন্তু আমাদের কৃত্রিম বা আর্টিফিশিয়াল পেসমেকার সম্পর্কে পড়তে হবে। হ্যাঁ, কি এটা? কৃত্রিম পেসমেকার। তাই না মুহিব? কৃত্রিম পেসমেকার সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে একটু কৃত্রিম পেসমেকারটা পড়ে নিবা। এক প্রকোষ্ঠী পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠী এবং ত্রিপ্রকোষ্ঠী। আমি তোমাদের শিখাইছিলাম এক প্রকোষ্ঠ কোনটা, এট্রিয়াম অথবা ভেন্ট্রিকলে, দ্বিপ্রকোষ্ঠীটা কোথায়, এট্রিয়াম প্লাস ভেন্ট্রিকলে, ত্রিপ্রকোষ্ঠী কোথায়, এট্রিয়াম, ভেন্ট্রিকল এবং বাম নিলয়ে, বাম ভেন্ট্রিকলে, তাই না? এবং ওখানে যে ব্যাটারিটা ব্যবহার করে সেটা লিথিয়াম ব্যাটারি, মনে আছে না? এবং পেসমেকারের যে ব্যাটারিটা আছে সেটা কত দিন কাজ করে, আছে না, আয়ুষ্কাল। পড়া শেষ। ওকে, তাহলে পেসমেকার পড়া শেষ, এটা পড়া শেষ। তাহলে এখন কি রইলো মুহিব এখানে? এখন যেটা রইলো সেটা হলো রোগ। একটা হলো এখানে এমআই আছে আর একটা হলো অ্যানজাইনা আছে, তাই না? এবং আর একটা হার্ট ফেলিউর আছে, হার্ট ফেলিউর। তো তোমরা যেটা দেখবা এমআই এবং অ্যানজাইনার সময়কাল দেখবা। অ্যানজাইনার কিন্তু সময়কাল দেওয়া নাই, কিন্তু সময়কাল দেওয়া আছে যে ঠিক কতক্ষণ হয়, এটা কত থেকে কত মিনিট। অ্যানজাইনা মানে বুকে ব্যথা, এটা পড়ে ফেললা। এখানে একটু লক্ষণগুলো দেখবা। তোমাদের আমি বলছিলাম বউ ঘুমে ঘন ঘন বমি করে, মনে আছে না? বতে হচ্ছে বুকে ব্যথা, উ থেকে হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অন্য অংশে ব্যথা, মনে আছে না? ঘুমে মানে ঘুমে ব্যাঘাত, ঘন ঘন মানে হচ্ছে ঘন ঘন শ্বাস প্রশ্বাস, বমি মানে হচ্ছে বমি বমি বা বমি বমি ভাব, মনে আছে না? সাবাস। তাহলে তোমরা এখানে একটু দেখে নিবা হচ্ছে লক্ষণগুলা। ওকে, এরপর তোমাদের যেটা পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এনজিওপ্লাস্টি। এবং এরপর কি পড়তে হবে? এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি যেগুলো আছে সেগুলোর জাস্ট প্রকার পড়বা, কয় ধরনের এনজিওপ্লাস্টি আছে, তাই না? লেজার এনজিওপ্লাস্টি, বেলুন এনজিওপ্লাস্টি, করোনারি স্টেন্টিং, করোনারি অ্যাথেরেক্টমি, আছে না? এবং এগুলোর মধ্যে স্টেন্টিংটা কমনলি ব্যবহার করা হয়। তোমরা একটু দেখবা যে এই যে এনজিওপ্লাস্টি করতে কত মিনিট সময় লাগে, আধা ঘন্টার সম্ভবত বলে দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু এটা শেষ, ভাগটা পড়লাম। এরপর আমাদের যেটা পড়তে হবে বাইপাস, করোনারি বাইপাস সার্জারি। প্রিয় স্টুডেন্ট, এটা খুবই সহজ, হ্যাঁ, তোমরা ভয় পাইও না, ঠিক আছে? তোমরা ভয় পাইও না। বাইপাস সার্জারি, বাইপাস সার্জারি তিন ধরনের না, অন পাম্প, অফ পাম্প এবং লেজার অ্যাসিস্টেড সার্জারি, মনে আছে না? অন পাম্প, অফ পাম্প এবং লেজার অ্যাসিস্টেড সার্জারি। তাহলে তোমরা আমাকে শুধু বলবা অন পাম্প এবং অফ পাম্প এই দুইটার মধ্যে কোনটাতে ওই যে করোনারি কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন বা হার্ট লাং মেশিন ব্যবহার করা হয়। তোমরা আমাকে বলো তো, অন পাম্পে না অফ পাম্পে মেশিন ব্যবহার করা হয়? মেশিনটার নাম হচ্ছে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন বা হার্ট লাং মেশিন। বলো, অন পাম্পে নাকি অফ পাম্পে? বই দেখবা না, বলো। দুইজন বলছে অন পাম্প। সাবাস। অন পাম্প মানে কি? এখানে একটা পাম্পিং মেশিন তোমার সাথে আছে। অফ পাম্প মানে কি? পাম্পিং মেশিন তোমার সাথে নাই। এবার বলো তো, অন পাম্পে যে মেশিনটা ব্যবহার করা হয়, এটা মেডিকেলে আসছিল, জানো? মেশিনটার নাম কি? হার্ট লাং মেশিন বা কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন, মনে আছে না? শেষ। আরে পড়া শেষ, এত সহজ। তার মানে আমি তোমাদের যখন প্রথম ক্লাস নেই ভার্সিটি ক্লাসে, তখন আমি ধরে নিয়েছিলাম তোমরা কিছু জানো না, এই জন্য বেসিক থেকে একবার অ্যাডভান্স পর্যন্ত পড়িয়েছি। এখন তোমরা সব জানো যারা ক্লাসগুলো করতেছো। এখন আমাদের কাজ কি? এই যে রিক্যাপ ক্লাস, রিভিশন ক্লাসগুলোতে কোন জায়গায় কোনটা কি আছে এটা খুঁজে খুঁজে বের করে নেওয়া। তো তোমরা দেখো তো, আমরা 3টা চ্যাপ্টার সম্পর্কে ধারণা পেয়েছি না? এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। চলনটার কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট আমরা জানি, তোমরা বই খুলে দেখবা মোটামুটি একই জায়গা থেকে সব প্রশ্ন আসছে। এরপর রক্ত, রক্ত থেকে আমরা খুব ডিটেইল জানলাম ঠিক কোন কোন জায়গা পড়তে পারেন, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা প্রশ্নটা দেখবো যে কোন চ্যাপ্টারের আসে এটা।
এরপরের প্রশ্নটা কোন চ্যাপ্টারে মুহিব আসে, তাহলে ওইটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। আরে ঘাস ফড়িং না, আজকে ঘাস ফড়িং দেওয়া যাবে না, কারণ বড় বড় চ্যাপ্টার অলরেডি দিয়েছে। আজকে অন্য আরেকটা চ্যাপ্টার দেখি, দেখি পরেরটা কি। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার, ও পরিপাক, না এটা আজকে দিব না আমরা, এটা আজকে আমরা পড়তে বলবো না। সালোক সংশ্লেষণ, এটা পরিপাক। রুই মাছের, এটাও না। পাশাপাশি কূপের মধ্যে, এটাও আজকে আমরা পড়াবো না। রক্তকণিকা রঞ্জিতকরণে কোনটা, এটাও দিব না আজকে। এই যে এটা দিব আমরা, শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া। অন্যগুলো দিলে তুমি আজকে শেষ করতে পারত না, কারণ আমি তো তোমাকে হোমওয়ার্ক দিব। ঠিক আছে, শ্বসন এবং শ্বাসক্রিয়া। প্রিয় স্টুডেন্ট, শ্বসন এবং শ্বাসক্রিয়া কি কি পড়বা? প্রথমে হচ্ছে অঙ্গগুলো, ক্রম দেখবা প্লাস নামগুলো দেখবা যে কিসের পর কি আসছে, সহজ তাই না? নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, তারপর হচ্ছে নাসাগলবিল, তারপর হচ্ছে স্বরযন্ত্র, ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস, তারপর ধীরে ধীরে আগাইছে না? এরপরে যেটা দেখবা সেটা হলো ফুসফুস। কবি না, ফুসফুস না, এখানে যাওয়া যাবে না, ট্রাকিয়ায় যাই আমরা সরাসরি। ট্রাকিয়া তো না, স্বরযন্ত্র, লেরিংস। এটা খুবই ইম্পর্টেন্ট। যেগুলো স্বরযন্ত্র গিয়ে তোমরা তরুণাস্থির নাম জানবা, যে স্বরযন্ত্রে কি কি তরুণাস্থি থাকে। এখানে যে এপিগ্লোটিস থাকে এটার নাম জানবা, এটার কাজ কি এটা দেখবা। তারপর এখানে যে ভোকাল কর্ড থাকে এটা জানবা, স্বরযন্ত্রে ভোকাল কর্ড থাকে। ঠিক আছে, কি কি তরুণাস্থি থাকে এটার নাম জানবা। এপিগ্লোটিসের কাজ কি? এপিগ্লোটিস হচ্ছে খাদ্য যখন গ্রহণ করি ঢেকে রাখে। ঠিক আছে, এরপরে তোমরা পড়বা ট্রাকিয়া। ট্রাকিয়ায় গিয়ে কি পড়বা? ট্রাকিয়া দৈর্ঘ্য প্রস্থ পড়বা। দৈর্ঘ্য প্রস্থ জানা খুব জরুরি। ট্রাকিয়ার হচ্ছে তরুণাস্থিগুলো কোন ধরনের তরুণাস্থি এটা দেখবা, সম্ভবত হায়ালিন তরুণাস্থি। ঠিক আছে, তারপর যেটা পড়বা সেটা হলো ট্রাকিয়ার তরুণাস্থিগুলোর আকৃতি কি, আকার কি? সি আকৃতি, তাই না? সি আকৃতি না? ট্রাকিয়া পড়া শেষ। ট্রাকিয়ার ভেতরে কি থাকে? সিলিয়া থাকে। কিছু প্রবেশ করলে সিলিয়াতে ধাক্কা দেয়, ফলে আমাদের কি আসে বলতো? কাশি আসে। কি আসে? কাশি, নট হাসি। নাকে হাঁচি, ট্রাকিয়ায় কিছু প্রবেশ করলে কাশি, তাই না? কফ, এটা হচ্ছে স্নিজিং রিফ্লেক্স, এটা হচ্ছে কফ রিফ্লেক্স। এখন আমি হয়েছি, কিন্তু বোর্ডটা ক্লিন হয়নি। বোর্ডটা করো, হয়েছে নাকি? আবার বোর্ডটা ব্লার হয়ে যাচ্ছে, বোর্ডটা করো। ঠিক আছে, ওকে। এই যে বোর্ডের মধ্যে সাদা একটা গোল জিনিস দেখা যাইতেছে, এটা কি মহিম? হ্যাঁ, গোল জিনিসটা কি? হ্যাঁ, ওটা টেলিভিশনের দোষ। আর তুমি যে টি শার্ট পরে আসছো এটা কি? সব ওয়েব অ্যাপে সাজানো আছে, তোমাকে একটু শিখতে হবে ওয়েব অ্যাপে ঠিক কোন জায়গায় ক্লাস আছে। প্রিয় স্টুডেন্ট, ট্রাকিয়া যখন শেষ তখন তোমরা ফুসফুসে যাবা। কিসে যাবা? ফুসফুস। দেখো ফুসফুসের সংখ্যা 2টা না? এই ফুসফুসে গিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়েছিলাম প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস এবং টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে ফুসফুস থেকে 100% এই ভিডিওটা দেখে নিবা। লোভ সেগমেন্টগুলো আমি এখান থেকে দেখেছি, এটা 100% মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ভিডিও কিন্তু আমি সরাসরি মেনশন করেছি, আগেরগুলোতে কিন্তু বলি নাই। এই ভিডিও না দেখলে তুমি বুঝবাই না। আচ্ছা, এবার চলে আসি আমরা ফুসফুসের আবরণ, প্লুরা। ঠিক আছে, ফুসফুসের আবরণ প্লুরা। প্লুরাল গহ্বর থাকে ভিসেরাল এবং প্যারাইটাল প্লুরার মধ্যে, সেখানে পানি থাকে, প্লুরাল রস থাকে। এটা একটু পড়ে নিবা। এরপর যেটা বলবো সেটা হলো এই যে অঙ্গটা, নাম কি? অ্যালভিওলাস। অ্যালভিওলাসে কি কি ইম্পর্টেন্ট? অ্যালভিওলাসের পুরুত্বটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যে পাতলা এটা আমাদের বুঝতে হবে। অ্যালভিওলাসে গ্যাসীয় আদান প্রদান কিভাবে হয়, ব্যাপন প্রক্রিয়া, এটা আমাদের জানতে হবে। অ্যালভিওলাসের ভেতরে যে আবরণী কোষগুলো থাকে, এই আবরণী কোষগুলোর নাম কি? স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাগার এপিথেলিয়াম, তাই না? ওকে। আর যেটা জানতে হবে অ্যালভিওলাসের সংখ্যা, এবং অ্যালভিওলাসে আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, বলো তো কি? সারফেক্ট্যান্ট, ডাইপালমিটাইল ফসফোটাইডাল কোলিন। সারফেক্ট্যান্ট, ডিটারজেন্টের মতো। সারফেক্ট্যান্ট থেকে ইম্পর্টেন্ট হলো ক্ষরণকাল
23 সপ্তাহ শুরু হয়, 24 সপ্তাহে পূর্ণাঙ্গ মানব ভ্রূণ বলা হয়, তাই না? সারফেক্ট্যান্টের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি কাজ, সারফেক্ট্যান্ট কি করে? অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমায়, আর কি করে? ব্যাপনটা সহজ করে, আর কি করে? এখানে যে জীবাণু আসে, সারফেক্ট্যান্ট যেহেতু ডিটারজেন্ট, সাবান, জীবাণুগুলোকে ধ্বংস করে। তোমরা বলো, তোমরা বুঝছো কি না? বলো, বুঝছো কি না? এবং এই জিনিসগুলো সব পড়ে আসছো না? সবই পড়ে আসছো না? তাহলে বলো কেন ভাইয়া সব ভুলে গেছি? তাহলে রিক্যাপ ক্লাসে আমি এগুলো টেনে টেনে বাইর করে নিয়ে আসবো। সব পড়ছো, প্রত্যেকটা স্টুডেন্ট পড়ছো, এই জিনিস না পড়ে কেউ আসো নাই। আচ্ছা, অ্যালভিওলাসের পর কি হবে বলো তো? অ্যালভিওলাসের পরে যেটা আমরা পড়বো সেটা হলো রিফ্লেক্সগুলো। আমরা একটু দেখবো যে কোন স্নায়ু কোন রিফ্লেক্স ঘটায়, তাই না? নাকে হাঁচি হয়, অলফ্যাক্টরি স্নায়ু। ট্রাকিয়াতে কাশি হয়, তাহলে এখানে যে স্নায়ু থাকে তার নাম ভ্যাগাস স্নায়ু, তাই না? আর এই যে এখানে লেরিঞ্জিয়াল স্নায়ু, যেটা আমাদের গ্যাগ রিফ্লেক্স দেয়, গলোবিলীয় রিফ্লেক্স বা ফেরেঞ্জিয়াল রিফ্লেক্স, পড়িয়েছি তোমাদের, গ্যাগ করে শব্দ হয়। শেষ। রিফ্লেক্সের পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো শ্বসন এবং শ্বসন, শ্বাস মানে প্রশ্বাস এবং নিঃশ্বাস, প্রশ্বাস নিঃশ্বাস। প্রশ্বাস নিঃশ্বাসে দেখবা যে ঘটনাগুলো কখন কোনটা ব্যাস বাড়ে, কোনটার ব্যাস কমে, ডায়াফ্রাম কখন সংকুচিত হয়, ডায়াফ্রাম কখনো নিচে বা উপরে যায়, ঠিক না? এই পরীক্ষায় পারি না, পরীক্ষায় গিয়ে তুমি পরীক্ষায় হলে মাথায় খাটাও না, তোমার মাথার মধ্যে থাকে চান্স না পাইলে আমার কি হবে, এই জন্য তো তুমি পরীক্ষায় খারাপ করো। সব জানো না এগুলো, তোমার আমি কি পড়াবো? পরীক্ষার হলে খারাপ করার একটাই কারণ, চান্স না পাইলে আল্লাহ কি হবে। আর আশেপাশে তাকাও, আমার ক্ষেত্রে যেটা হইতো, কেউ যদি সুন্দর কাপড় পরে আসে, দেখতে যদি কেউ সুন্দর হয়, তখন আমার এই জিনিসটা মনে হইতো যে আল্লাহ, এর বাপের মনে হয় অনেক টাকা, অনেক পড়াশোনা করছে টাকা দিয়ে, আমি তো এর সাথে পারবো না। প্রথমেই তো আমি পরাজিত হইতাম, বুঝছো? প্রথমে আমি পরাজিত হইতাম। আবার আরেকটা জিনিস, সেটা হলো, তো তা আমি কখনো বলবো না যে তোমরা এই জিনিসটাতে পড়ো। আমি দেখছি যারা খুব ভালো করে, তারা একটা জিনিস যে তুমি কি করবা করো, আমি আমার বেস্ট প্রিপারেশন যেটা নিছি, আমি আমার বেস্টটা আজকে দিয়ে যাব, তাহলে কম্পিটিশন নিজের সাথে করবা, ওকে? আমার মতো রোগ নিবা না, তাহলে কিন্তু খবর আছে। আমি আমার জীবনে প্রথমবার একটা জায়গায় পরীক্ষা দিছি, হয় নাই, কারণ আমি প্রিপারেশনে নেই নি। ফার্স্ট টাইমে আমি বুঝি নাই যে এডমিশনে চান্স পাইতে হয়, বুঝছো? রংপুর শহরে গেছি, গিয়ে বুয়েট কোচিংয়ের জন্য কোচিং খুঁজতেছি। রংপুরে তো তখন বুয়েট কোচিং নাই, বুঝতে পারছো? রংপুরেও নাই, রাজশাহীতেও নাই। অনেক ঘোরাঘুরি করলাম, পকেটে 1000 টাকা। আব্বাকে আমি কি বলছিলাম জানো? এইচএসসি পরীক্ষা যখন, এইচএসসি যখন পড়াশোনা করি, তখন আমার বাপের ধারণা যে এইচএসসিতে ভালো করলে ছেলের আর কোনো সমস্যা নেই, ছেলে তখন ভার্সিটিতে চান্স পাবে। আমার বাপের একমাত্র স্বপ্ন রংপুর কারমাইকেল কলেজে আমি যেন পড়তে পারি। আগে একটা স্বপ্ন ছিল যে আর্মিতে যাবে। যখন আমি স্কুলে কলেজে ভালো করা শুরু করছি, তখন আমার বাপ মায়ের এই স্বপ্নটা চেঞ্জ হয়ে গেছে, যে আর্মিতে না গিয়ে বরং কারমাইকেল কলেজে যাক, অনার্স করবো ওখানে, ওটা ভালো হবে। তা আমার বাপের আমি দুইটা স্বপ্নের একটা পূরণ করতে পারিনি। এইচএসসি পরীক্ষা যখন দেওয়া শেষ, তখনই আমি শুনলাম যে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। তার আগে আমার ধারণাই ছিল না। আমি ভাবতাম যে মনে হয় A+ পাইলে মেডিকেল টেনে নিয়ে যায়। আমাদের কলেজ থেকে তার আগের বার 2 জন সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে, বুঝছো? 2 জনে A+ পাইছিল, তো আমি ভাবছি মনে হয় তাতে সলিমুল্লাহ কলেজ ডেকে নিছে, সলিমুল্লাহ মেডিকেল। পরীক্ষা, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমার ফ্রেন্ডের দিকে দেখি, সে বিভিন্ন ধরনের প্রসপেক্টাস উল্টাইতেছে। প্রসপেক্টাসের মধ্যে লেখা 11,000 টাকা ভর্তি ফি। আগে ভর্তি হলে 2,000 টাকা ডিসকাউন্ট, 9,000 টাকা মেডিকেল অ্যাডমিশন কোচিং। 2009 সালে, আজ থেকে কত বছর বয়স আগে? 15 বছর বয়স আগে, রাইট? তাই না মুহিব? 15 বছর। তো আমি এখন আমার বাপরে ফোন দিলাম, আব্বা ভর্তি হইতে হবে। কি? কিসের আরো ভর্তি হইতে হবে? ইন্টারমিডিয়েটে ভালো করলে আর কি দরকার? ইন্টারমিডিয়েটের রেজাল্ট তখন হয়নি। বললাম 9,000 টাকা লাগবে মেডিকেল কোচিং। আমার বাপ তো সেই খেপে গেছে, যে এত পড়ালেখা করে কি লাভ হইলো যে 9,000 টাকা লাগবে এখন। তো আমি 1,000 টাকা বাসা থেকে নিছি কোনো না কোনোভাবে, নিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে বাসে উঠে চলে গেছি ইয়াতে, ওরও কাছে 1,000 টাকা। হ্যাঁ, এটা ভালো জিনিস যে আমার ফ্রেন্ড, আমি, আমাদের সাথে আরো 2 ফ্রেন্ড ছিল, সবাই মিলে আমরা 4টা মেডিকেলে চান্স পেয়েছি। ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, খুলনা মেডিকেল, আর একটা কি মেডিকেল মুহিম? আমি রংপুর মেডিকেল। আচ্ছা, তো
1000 টাকা দিয়ে বিভিন্ন কোচিংয়ে যাই, বলে না এখানে কোনো কোচিং নাই। কি কোচিং নাই মহিম? ইঞ্জিনিয়ারিং কোচিং নাই। তো তারপর ইঞ্জিনিয়ারিং কোচিং নাই, মেডিকেল কোচিং। আমাকে এক ভাই ফোন দিল, উনি আমার মামা হয় সম্পর্কে। আগের বছর সে পড়াশোনা করছে রংপুর ক্যান্ট পাবলিকে, বুঝছো, চান্স পাইছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সে আমার ফোন দিয়ে বলছে, রাজীব আমি তো এখানে চলে আসছি রংপুরে, তুমি আমার সাথে দেখা করো। তা আমার জিজ্ঞেস করছে যে তুমি কি করতেছো? আমি বললাম কোচিংয়ে ভর্তি হইতে আসছি, কথা আমার সাথে দেখা করো। আমি তার সাথে দেখা করতে চলে গেছি, ধাপ মেডিকেল মোড় বলে একটা জায়গা আছে রংপুরে, ধাপে চলে গেছি। আমি গল্প এই জন্য বলতেছি, তোমরা একটা শোনো, তোমরা যে পরিমাণ প্যারার মধ্যে পেরেশানির মধ্যে আছো, তোমাদের জানা দরকার। তো ধাপ মেডিকেল মোড়ে গেলাম, সে আমাকে বলতে চলো প্রাইভেটে ভর্তি করা দিই তোমাকে। আমি বললাম 1000 টাকা নিয়ে এসছি। বলছে 1000 টাকা, কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে আমি শুনছি যে আমাদের ভর্তি করে দেওয়ার বিনিময়ে সে 3000 করে টাকা পাইছে। আমরা 2 ফ্রেন্ড দিচ্ছি 2000 টাকা, সে পাইছে 6000 টাকা। তো কোচিং এর লস হয়েছে না 4000 টাকা? কারণ আমরা তো পরে আর টাকা দিই নাই, কোচিং কিন্তু ভালো ধরা গেছে। তো তারপর কি হলো, তারপর হচ্ছে একটা ক্লাস করলাম, করার পর পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর দেখি যে ক্লাসের সবচেয়ে আনস্মার্ট, দেখতে সুন্দর না। এখন কিন্তু আমার মধ্যে ওই ধরনের রেসিজম নাই, ওই সময়কার কথা বলতেছি। আনস্মার্ট, দেখতে সুন্দর না, এবং দরিদ্র ফ্যামিলি থেকে একটা ছেলে আসছে, তারও নাম রাজীব। সে ওভার 40 মার্ক পাইছে, 40-এর উপরে, অ্যাবভ 40, 50-এর মধ্যে। আর আমার মনে আছে আমি 20 না 20-এর মানে 30-এর নিচে পাইছি। এত পড়াশোনা করার পর একটা চ্যাপ্টারে এত কম মার্ক পাইলাম, এটা তো হতেই পারে না। ও পাইছে, মেডিকেল আমার দ্বারা হবে না। কারণ আরও একটা ঘটনা ঘটছে ক্লাসের মধ্যে। একদিন বলতেছে হার্টের কপাটিকা থাকে, পড়াইতেছে হার্টের কপাটিকা থাকে। পরবর্তীতে যিনি ক্লাসে পড়াইছিল উনি পরবর্তীতে আমার মেডিকেলে আমার টিচার হয়েছিল, হ্যাঁ, বিসিএস টিসিএস করে। হার্টের কপাটিকা থাকে। আমি বললাম, আমি মনে মনে ভাবতেছি হার্টে আমার কিসের কপাটিকা, তাই না? কারণ তখন তো আমরা শুধু হচ্ছে যে পড়তাম, প্রাইভেট দেখতাম, আর হচ্ছে কোশ্চেন সলভ করতাম, টেস্ট পেপার, তাতে আমাদের প্লাস এসে যেত ইন্টারমিডিয়েটে। তো সে করলো কি জানো, ক্লাসের মধ্যে দরজার মধ্যে গিয়ে এরকম 3টা দাগ দিল, বললো যে এই দেখো ট্রাইকাসপিড কপাটিকা। এরপর দরজা সে টান দেয়, এদিকে আসলে খোলে, ওই পাশ থেকে আসতে পারবে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়, এই পাশ থেকে আর আমরা ব্যাক করতে পারবো না, রক্ত নাকি ব্যাক ফ্লো হইতে পারবে না। আশ্চর্য! হার্ট তাহলে কেন দিছে রক্ত ব্যাক ফ্লো যদি না হইতে পারে, রক্তের যদি স্বাধীনতা না থাকে? তো এটা খুব আফসোসের বিষয় ছিল যে আমি কপাটিকা জানি না, আবার দরজার মধ্যে দাগাদাগি করে সে কপাটিকা বুঝাইতেছে। আমি চরম টেনশনে পড়ে গেলাম, বুঝতে পারছো? এতটা টেনশনে পড়ে গেলাম যে কান্নাকাটি করে আমি চলে গেছি। এরপর আমি কোচিং মুখে আর হই নাই, কারণ কোচিংয়ে এত কঠিন জিনিস পড়ায়, কোচিংয়ে যেটা পারি না, যেটা জানি না, সেটা পড়াইতেছে, বই সম্পর্কে তো কিছু জানি না। তো তারপরে রেজাল্টের সময় আসলে খুব টেনশন হইতেছিল। রেজাল্টের সময় দেখি 2009 সালে, তখন এ প্লাস কম ছিল, মানে এত কম না যে পাই না, ব্যাপারটা এমন না, বাট কম ছিল। তো এ প্লাস পাইলাম, ইন্টারমিডিয়েট এ প্লাস, মানে বিশাল জিনিস। তখন আমার মনের মধ্যে হওয়া শুরু হইলো যে ইন্টারমিডিয়েট এ প্লাস পাইছি, আগের ভাই যে সলিমুল্লাহ মেডিকেলে চলে যায়, আমার তো যাওয়ার কথা, তাই না? তার মানে আমাদের নিশ্চয়ই কোনো ঘাটতি আছে। তো আমি তখন কি করলাম, কোচিংয়ে তো যাওয়ার সাহসই নেই, শেষ পর্যন্ত গেলামই না, পরীক্ষা দিলাম। রেজাল্ট হইলো, রেজাল্টের দিনে আমার নানা গেছে মারা, বুঝতে পারছো? আমার মা হয়ে গেছে কাঁদতে কাঁদতে পাগলের মতো, আমার বাপ নানা বাড়িতে। আমি আর কইতে পারি না যে আমি আর কইতে পারি না যে আমার রেজাল্ট হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, 40 পাইছি। তো নানাকে আমি নিজেই, আমি জাস্ট এনজয় করতেছি, হ্যাঁ, মানে মোমেন্টটা এনজয় করতেছি। এনজয় বলতে নানাকে দ্বিতীয়বার গোসল দেওয়া, মুর্দাকে গোসল দেওয়ার কিন্তু ব্যাপার থাকে জানো তো, এবং দীর্ঘক্ষণ যদি রাখা হয়, কবর দিতে দেরি হয়, আবার গোসল দেওয়াইতে হয়। তো আমার মনে আছে আমি ওই দিনে আমার নানাকে আবার গোসল দেওয়াইছি, আমি নিজে গোসল দেওয়াইছি আমার নানাকে, নানার ডেড বডিকে। তারপর দাফন টাফন হইলো, সবাই বাসায় চলে আসলাম। মা তো পাগলের মতো হয়ে গেছে, মাকে বললাম চান্স হয় নাই। আই ডোন্ট নো আমার মায়ের ফিলিং তখন কেমন ছিল, কিন্তু আমার বাপ হয়ে গেছে খেপা। আমার যার এক ফ্রেন্ড ছিল না বলছি, ওর বাপ ওই রাত্রেবেলা সাইকেল চালায় আমাদের বাসায় চলে আসছে, রাত্রেবেলা এসে বলছে রাজীব রাজীব, আমি ঘর থেকে বাইরে হলাম, বলে ও তো চান্স পায় নাই। তুমি দেখো, নানা মারা গেছে, নিজে চান্স পায় নাই। তোমরা তো 3 ইডিয়টস মুভি দেখছো, ফ্রেন্ড যদি ফেল করে
কষ্ট হয়, আর ফ্রেন্ড যদি পাস করে আরও বেশি কষ্ট হয়, তাই না? তো মোটামুটি আমি নিশ্চিত হইলাম, আচ্ছা আমি আমার জীবনে তেমন কিছু হারাই নাই। তারপর আমি হাসতে হাসতে আমার ফ্রেন্ডের বাসায় চলে গেলাম, ফ্রেন্ড আর আমি বসলাম। আমি সবসময় কিন্তু একটা কথা আমার স্টুডেন্টদের বলি, কখনো কখনো যদি সেকেন্ড টাইমার হও, যে চান্স পাইছে তার সাথে বন্ধুত্ব না, যে চান্স পাই নাই তার সাথে বন্ধুত্ব করো। আমরা দুইজন ফ্রেন্ড মিলে খালি স্বপ্ন দেখি এই করবো সেই করবো এইভাবে এবার করবো, এবং আলটিমেটলি পরবর্তীতে আমরা তাই করা শুরু করলাম। আমরা 4 ফ্রেন্ড মিলে একসাথে পড়তেছি, প্রত্যেকদিন ফার্স্ট হইতেছি আমি। এবং আমাদের রংপুরের যে প্রাইমেট ব্রাঞ্চ ছিল, প্রাইমেট তখন কিন্তু খুব ভালো চলতো, ফার্স্ট সেকেন্ড সবসময় প্রাইমেট থেকে, এবং বলা হয়তো প্রাইমেটের কোশ্চেন সবচেয়ে কঠিন কোশ্চেন। অন্য অন্য কোচিংয়ে মানুষ 99-100 পায়, আমাদের প্রাইমেট কোচিংয়ে যদি কেউ 60+ পায় তাহলে সে সেন্ট্রাল মেধা তালিকায় নাম থাকে তার। রংপুর প্রাইমেট থেকে যাদেরকে নাম ধরে ধরে বলা হলো যে এরা ভালো করবে, সেবার 2-3টা নাম বলছে, তার মধ্যে আমার একটা নাম, যে এই ছেলেটা ডিএমসিতে চান্স পাবে। কিন্তু ব্যাপারটা এমন না, আসলে হঠাৎ করে অনেক পয়লা ডিএমসিতে যাওয়া যায়, কিংবা আমার ভাগ্য বোধ হয় আরও ভালো ছিল যে জন্য আমি ডিএমসিতে যাইনি। সো সেকেন্ড টাইম পরীক্ষার দিনে রাত্রেবেলা আমার টেনশন হইতেছিল, আল্লাহ সব হারাবে, তোমরা যে এখন ফেসটা পার করতেছো। তো সেই রাত্রেবেলা আমি 2টা সিগারেট খাইছি। আমার সাথে এক ফ্রেন্ড ছিল, হে স্মোকার, বিয়ে শাদিও করছে ততদিনে, সেও মেডিকেলের প্রিপারেশন নিতেছিল। সে বলতেছে আয় সিগারেট খাই। তো আমি বলবো না কাউকে খাইতে, আমি শুধু আমার রিয়েল হিস্ট্রিটা বলতেছি। রাত্রেবেলা আমি সিগারেট খেলাম, আমার অবস্থা খুব খারাপ। পরদিন ভোরে প্রচণ্ড জ্বর, হেঁটে 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 1-1.5 কিলোমিটার দূরে হচ্ছে পরীক্ষার হল, হেঁটে হেঁটে চলে গেলাম। আমার বাপ মা কিন্তু জানে না, আমার ভাই কিন্তু জানে না যে আমার আজকে মেডিকেল পরীক্ষা, জানেই না। আমি যে মেডিকেল পরীক্ষা দিতে যাইতেছি তারাও সেটা জানে না। হেঁটে হেঁটে একা একা গেলাম। পরীক্ষার হলে ঢোকার সময় আমার সাথে যারা প্রিপারেশন নিয়েছে কিংবা ফার্স্ট টাইমার যারা তখন ছিল, আমাকে দেখে দেখে বলতেছে, রাজীব ভাই আপনার তো ডিএমসি হয়ে গেছে। বুঝতে পারছো? রাজীব ভাই আপনার তো ডিএমসি হয়ে গেছে। তো আমি তো জানি, আমি তো ভালো পড়াশোনা করে আসলাম, আমার তো ডিএমসি হবেই। তো আমি হাসতে হাসতে পরীক্ষার হলে গেলাম। আল্লাহ, আমার পরিস্থিতি এত খারাপ যে প্রথম যখন আমি 5-7টা প্রশ্ন পারলাম না, আমার পুরা মেন্টাল ব্রেকডাউন হইল, প্যানিক অ্যাটাক হয়ে গেল। আমি তো এত খারাপ স্টুডেন্ট না, আমি তো সেকেন্ড টাইমে মানে অমানবিক পড়াশোনা করছি, তাই না মুহিম? এত অমানবিক পড়াশোনা করছি যে আমার 5-7টা কোশ্চেন যখন আমি পারতেছি না, প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে হাইতির ভূমিকম্পের মাত্রা কি, তারপর হচ্ছে সবচেয়ে উঁচু মিনার কোন মসজিদের, তারপর হচ্ছে মুক্তবাজার অর্থনীতিতে কবে পোশাক রপ্তানি শুরু হয়, আর কি কি দিচ্ছে আমার মনে নাই। বুঝতে পারছো? আর কি কি দিচ্ছে আমার মনে নাই। তো তোমরা আমাকে বলো তো, আমার ভাগ্য এত খারাপ, এগুলো কি প্রথমে আসা লাগবে? ইংলিশের কোশ্চেনগুলো প্রথমে আসছে, যেগুলো আমি পারি না। তো তোমাদের পরীক্ষার হলেও কিন্তু এই ঘটনাটা ঘটে যে শুরুতে কঠিন কঠিন যখন প্রশ্ন পেয়ে যাও, সেটার মধ্যে তোমরা পাগল হয়ে যাও, তাই না? যে 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 এক্সামগুলোতে র্যান্ডম কোশ্চেন সেট করে, যেমন মেডিকেলের কোশ্চেনে র্যান্ডম কোশ্চেন সাফল করে আলাদা আলাদা সেট দিয়ে দেয়। তো কাউরে ভালো ভালো প্রশ্ন আসে শুরুতে, সে ভালো করে এই ফ্লোটা থেকে যায়, কেউ খারাপ করে এই ফ্লোটা খারাপ হিসাবে চলে যায়। এই জন্যই কিন্তু দেখবা যে খারাপ প্রিপারেশন নিয়েও কেউ কেউ ভালো করতেছে, কেউ কেউ টপ প্রিপারেশন নিয়েও চান্স পাইতেছে না। আমি পরীক্ষা দিয়ে বের হইলাম, এই যে মাঝখানে একদিন আমি বলছিলাম এইটা, বুঝছো, লাইভে না হচ্ছে কিসে, তো এইটা কেটে, ভিডিওটা কেটে এক ভাই, এক বায়োলজির টিচার, তার গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে বলতেছে যে আপনি ভালো পড়ান, আপনি ভালো টিচার, কিন্তু আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? পরীক্ষার হলে কি ঘটনা ঘটছে এটা শুধু আমি জানি আর আমার ক্রিয়েটর জানে, রাইট? আমি 50টা প্রশ্নের একটাও দাগাইতে পারি নাই, এত প্যানিক অ্যাটাক গেছে। কিন্তু 50টা প্রশ্ন পরে যখন খাতা উল্টাইতে হয়, তখন আমার মনে হয়েছে যে একটা ব্রেক নেওয়া উচিত, একটা দীর্ঘশ্বাস নেওয়া উচিত, যে এই প্রশ্নের মানে পাতাটা উল্টানোর সাথে সাথে আইদার আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, না হলে যা ছিলাম তাই থাকবে। তো আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, অনেক শুকরিয়া আল্লাহর, যে পরের পেজটা খোলার সাথে সাথে আমার একটা সহজ প্রশ্ন এবং কমন পড়ে গেছে, আমার ভালো লাগা শুরু হয়েছে। আমি তখন 51 থেকে 100 পর্যন্ত সবগুলো প্রশ্ন দাগাইছি, সবগুলো প্রশ্নে আমার হয়েছে। বুঝতে পারছো? এই গল্পটা আমি অনেক দিন থেকে করে আসতেছি, এখনো করতেছি, আরো 20 বছর করব, মৃত্যুর আগ পর্যন্ত করব, কিন্তু আমার এই গল্পের মধ্যে কোনো মিথ্যা নেই। তারপর আমি যখন দেখছি 50-এ 50টা হবে, তখন আমি মোটামুটি নিশ্চিত হয়েছি কোশ্চেন যেহেতু কঠিন হয়েছে, ডিএমসি এবার আমার হবে। আমি সামনের পৃষ্ঠায় যাই, সামনের পৃষ্ঠা থেকে মোটামুটি 20টা 25টা পারলেই হবে। সামনের পৃষ্ঠায় গেছি, স্টিল দেখতেছি কমন নাই।
তারপর আমি 50টায় মিশাইলাম, বুঝছো? আমি খুব ভালো মার্ক পাইছি। সেবার 5-9 মার্কে ডিএমসিতে চান্স পাইছে, বুঝছো? 5-9। তা আমি কি এদিকে যদি 50টা পারতাম, ওদিকে কি 15-20টা পারতাম না? পারতাম। কিন্তু এই যে পরীক্ষার হলে একটা খারাপ সিচুয়েশন গেছে, যে কারণে আমি ফার্স্ট ফেজে মানে প্রথম দিকের 50টা প্রশ্ন পারি নাই, যখন তারপরে যখন দাগাইছি তখন হয়তো বা পারছি, কিন্তু ভুল গেছে অনেক, যে কারণে নেগেটিভ মার্কিংয়ের জন্য অল্পর জন্য আমি আর উপরে যাইতে পারিনি। বাট আমার কাছে মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় অর্জনটা ছিল মেডিকেলে চান্স পাওয়া। কোন মেডিকেল ডাজেন্ট ম্যাটার। এবং আমার মনে হয় যে আমার ঢাকা মেডিকেলে না গিয়ে রংপুর মেডিকেলে গিয়ে আমার লাইফে অনেক ভালো হয়েছে। আমি লেখক হইতে পারছি, একটা প্যাশন ক্রিয়েট করতে পারছি, কারণ আমি কখনোই ডাক্তার হইতে চাইনি, কখনোই ডাক্তার হইতে চাইনি। আমি চাইছি যে আমার জীবনটা এমন হবে যে সচ্ছলতা থাকবে, মন যা চাবে তাই যেন করতে পারি। তো এটা হয়তো বা ঢাকায় থাকলে হইতো না, অন্য কোনো মেডিকেলে গেলে হইতো না, বা নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় গেলে হইতো না, টিউশনে আর্থিক সমস্যা এগুলোর মধ্যে যাইতে হইতো। বাট আমি আমার জীবনের সবচেয়ে আনন্দের যে জিনিসটা পাইছি, এবং স্টিল আমি যেটা মনে করি যে রংপুর মেডিকেলে চান্স পাওয়া আমার জীবনের বেস্ট অ্যাচিভমেন্ট ছিল, যার জন্য আমি আমার নেক্সট লাইফে এসে অনেক কিছু করতে পারছি এবং স্টিল আমি কাজ করতেছি। তো আমি তোমাদের এই জিনিসটা বললাম এই জন্য যে সব সিচুয়েশন তো তোমরা ফেস করতেছো। আমি যখন প্রথমবার চান্স পাই নাই, তখন আমি কি করছি? আমি বাসায় গিয়ে সারাদিন বাজারে থাকতাম। ফার্স্ট টাইম যখন প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে চান্স পাইলাম না, সেকেন্ড টাইমে যাওয়ার আগে আমি কিন্তু বাসায় থাকতাম এবং সারাদিন একটা দর্জির দোকানে গিয়ে স্টার জলসা দেখতাম। এবং দর্জির দোকানে এই টেলিভিশনটা, মুহিত তুমি দেখছো না, হেলালের দোকানে এই টেলিভিশনটা থাকতে হচ্ছে টেবিলের নিচে। আমি টেবিলের নিচে ঢুকে একা বসে বসে দেখতাম ঘন্টার পর ঘন্টা একই জিনিস পূর্ণ প্রচার দেখতেছি দেখতেছি দেখতেছি। আর প্রচণ্ড খারাপ লাগতো, আমি কি স্টুডেন্ট ছিলাম, মেডিকেলে চান্স পাইলাম না, অথচ আমার 2টা A+, এটা কেমন কথা? সো আমি অনেক জায়গায় পরীক্ষা দেই নাই, অনেক জায়গায় আমার চান্স পাওয়ার কোনো হিস্ট্রি নেই। আই এম নট এ ডিএমসিয়ান, বাট আমি সেই মানুষটা যে মানুষটা জীবনে যা চাইছে তাই পাইছে এবং বেস্ট ভার্সনটা পাইছে। প্রিয় স্টুডেন্ট, আমি এই জন্য এগুলো বললাম যে তোমরা এগুলোর ভেতরে আছো। একটা জিনিস শুধু বলবো, কখনো চান্স পাবো এই চিন্তা করে পরীক্ষা দেবা না, বরং তুমি যে প্রিপারেশন নিও নিজের সাথে কম্পিট করো পরীক্ষার হলে গিয়া। ঠিক আছে? ওকে? পরীক্ষার হলে গিয়ে যে আমি 50, 60, 70 জয়টা পারি, আমার সাথে কম্পিট করব। তাহলে আজকের ক্লাস করে তুমি একটা জিনিসই শিখছো, সেটা হচ্ছে যে সব প্রশ্ন দাগাবো না এবং কোনগুলো আমার টাইম সেভ করে দেবে এগুলা দিয়ে আগে শুরু করব। আর একটা জিনিস, সেটা হলো যে অন্যরা চান্স পাচ্ছে কি পাচ্ছে না ডাজেন্ট ম্যাটার, আমি চান্স পাবো কিনা, আমার সাথে আমি কম্পিট করতে পারতেছি না, এটা করব। আর মনের ভেতরে একদমই রাখবা না যে টপ করব, অনেক কিছু করে ফেলবো, এটা রাখবা না। চান্স এমনি ইনশাল্লাহ হয়ে যাবে। অ্যালভিওলাস শেষ, রিফ্লেক্স শেষ, প্রশ্বাস নিঃশ্বাস শেষ। এবার চলে আসি আমরা স্নায়ুবিক নিয়ন্ত্রণ। হ্যাঁ, একটু এটা দেখো, স্নায়ুবিক নিয়ন্ত্রণ। ওই যে অ্যাপনিউস্টিক সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার পড়ছো না? পন্স মেডুলাতে কেন্দ্র থাকে, প্রশ্বাস কেন্দ্র 2টা, নিঃশ্বাস কেন্দ্র 2টা। তোমরা একটু ওই জায়গায় গিয়ে একটু জাস্ট দেখবা যে কোনটা প্রশ্বাস কেন্দ্র, কোনটা নিঃশ্বাস কেন্দ্র, কোনটা কোথায় থাকতেছে, একটুকু দেখবা। আর ওখানে ফ্রেনিক স্নায়ু এবং ভেগাস স্নায়ু কাজ করতেছে, এটা দেখবা। আর ওখান থেকে ট্রাই করবা হেরিং ব্রয়ার কমপ্লেক্স বলে একটা রিফ্লেক্স, হেরিং ব্রয়ার রিফ্লেক্স। এখানে একটা স্নায়ু থাকে ভেগাস স্নায়ু, এই নামটা জানবা শুধু, ভেগাস নার্ভ, এটার নাম শুধু জানবা। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি, আমরা মোটামুটি পড়লাম, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কয়ভাবে, এটা পড়বা, কয়ভাবে পরিবহন হয় এবং ওই পার্সেন্ট কত পার্সেন্ট করে। এবং মনে রাখবা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পুরো পরিবহনে একটা মাত্র প্রক্রিয়ার শব্দ থাকে, সেটা ব্যাপন। অ্যালভিওলাস থেকে রক্তে আসে ব্যাপন প্রক্রিয়া, রক্ত থেকে অ্যালভিওলাসে যায় ব্যাপন প্রক্রিয়ায়, রক্ত থেকে কোষে যায় ব্যাপন প্রক্রিয়া, কোষ থেকে বাইরে আসে ব্যাপন প্রক্রিয়ায়। একটা শুধু শব্দ মনে রাখবা, এটা মেডিকেলে পর্যন্ত আসছিল যে কোন প্রক্রিয়ায় বিনিময় হয়, ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক আছে? আচ্ছা, সো এইটা পড়লা। এখানে তোমরা যেটা দেখবা ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট, নাম শুনছো? ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট, এই পোর্শনটা তোমরা দেখবে। ঠিক আছে? ওকে, 1 সেকেন্ড।
একজন লিখছে কি, এখানে অনেক কমেন্ট দেখতেছি যারা আগেও কমেন্ট করতো, তারা চান্স পায়নি, তার শান্তি লাগতেছে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে ওরও দুরবস্থা, আমার যেমন দুরবস্থা, সমানে সমানে, এটা ভালো জিনিস। হ্যাঁ, তো তো পড়ালেখা যাক গোল্লায় চলে যায়, পড়ালেখা করে কি হবে। আমি যখন মেডিকেলে পড়তাম, তো শেষের দিকে, হ্যাঁ, ফার্স্ট প্রপ দেওয়ার পর পরবর্তীতে আমি যখন লেখক হয়ে গেছি, লেখালেখি করি, খুব ভালো লাগে, টাকা পয়সাও ইনকাম করি ভালোই। তো দারুণ একটা জিনিস সেটা হলো যে আমার প্রিন্সিপাল, আমার মেডিকেল কলেজের তৎকালীন প্রিন্সিপাল একদিন আমাকে ডাকছে। সে জানছে যে লেখালেখি করে তার মেডিকেল একটা স্টুডেন্ট আছে, সে আসছে কোথায়, সে কিন্তু ঢাকা মেডিকেল অরিজিন, ঢাকা মেডিকেলের একটা প্রোগ্রামে গেছিল, ওখান থেকে পিজিতে গেছে। পিজিতে গিয়ে তৎকালীন পিজির যে উপাচার্য ছিল তার সাথে নাকি কথা হচ্ছিল, সেই কথা হওয়ার সময় সে শুনছে ওখান থেকে যে আমার ফ্যামিলিতে একজন একটা লেখকের বই পড়ে, সেই স্টুডেন্টটা আপনার মেডিকেলে পড়াশোনা করে। আমার প্রিন্সিপাল স্যার এটা পিজি থেকে শুনে রংপুর মেডিকেলে গিয়ে খোঁজ নিছে কে এই ছেলে, তখন আমার কথা জানছে, আমার ডেকে নিচ্ছে চেম্বারে, আইনা আমাকে বলতেছে রাজীব, আমার চেম্বারে আমার যে হচ্ছে কম্পাউন্ডার আছে, মানে যে ছেলেটা গার্ড টিকিট সিরিয়াল নেয়, নেয় না চেম্বারের মধ্যে, স্যার কিন্তু কিংবদন্তি, মেডিকেলের আবার প্রিন্সিপাল, সে আমারে বলতেছে যে ছেলেটা এখানে হচ্ছে ওই টাকা নেই, হে ছেলেটাও আমার আমার চেয়েও ভালো প্রেসক্রিপশন করে। মানে বুঝছো, আমরা তো একটু ভাবি আচ্ছা গ্যাসের ওষুধ এইটা দেয় ওইটা দিব না, ওরা যারা জানে না তারা করে কি কঠিন ওষুধটা দিয়ে দেয়, যেটা হলে একবারে ভালো হবে, হয়তোবা ওই ওষুধটা ভালো না, খাইলে ক্ষতি আছে, ওই ওষুধটা খাইলে পেটের বাচ্চার উপর ক্ষতি হবে, ওরা জানে না, বাট দেয় তো নাকি। তো বলতেছে আমার সাথে যারা আছে ওরা আমার থেকেও ভালো প্রেসক্রিপশন লেখে। প্রেসক্রিপশন লেখার এরকম অনেক মানুষ বাংলাদেশে আছে। তুমি লেখক হইছো, তুমি লেখালেখি করো, তোমার পেছনে আমি আছি। একটা মেডিকেলের প্রিন্সিপাল যদি তোমার এই কথা বলে, তোমার লাইফ আর কি লাগে, কি সাহস লাগে। সো সো তারপরে কি হলো, আমি লেখালেখিতে এত বেশি ডেডিকেটেড হয়ে গেলাম, 50% ক্লাস করি, 50% ক্লাস করি না মেডিকেলে, 70% ক্লাস থাকলে আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে দেয়, তো 20% স্টিল শর্ট। তো তারপরেও দেখা যায় যে থার্ড বা ফোর্থ ইয়াতে ওই পরীক্ষা দিয়ে দেয়। তো তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হলো যে এই যে আমি কম ক্লাস করি, পাস করতেছি, তো আমার কিছু ফ্রেন্ড আছে তারাও কম ক্লাস করে, অকারণে কম ক্লাস করতো, তারা ডিপ্রেশনে থাকতো, তারা আমার কাছে আসতো, রাজীব তুমি কেমন ম্যানেজ করতেছো। তো আমি একটা জিনিস দেখছি, সেটা হলো খারাপ থাকলে কেউ, যারা খারাপ আছে তাদের কাছে গিয়ে ইন্সপিরেশন পায়। আমি একটু আগে বলছি না, যারা যারা খারাপ করছে, যারা সেকেন্ড টাইমার, যারা মানে কোথাও চান্স পায় না, তোমার ফ্রেন্ডশিপ থাকবে তার সাথে, বুঝতে পারছো, ইন্সপিরেশন পাইলে তার কাছে পাবা। ভুলেও কখনো চান্স পাইছে, অনেক বড় হয়ে গেছে, এদের কাছে এখন যাবা না। তুমি যে পরিমাণ মেন্টর পাইতেছো এসিএসে, প্রত্যেকটা মেন্টর ডেফিনেটলি টপ ক্লাস, বাংলাদেশের সেরা টিচারগুলোর মধ্যে একজন একজন করে। আমি বলছি না সবাই বাংলাদেশ সেরা, বাট এরা বাংলাদেশ সেরা। সো একটা জিনিস দেখো, তারা যখন তোমাকে বলতেছে, তার মানে তুমি মেন্টরশিপ কিন্তু অলরেডি পেয়ে গেছো। তোমার যদি দরকার হয় পোস্ট করলে তুমি জানতেছো, তাহলে তোমার এখন তো সবার কাছে যাওয়ার দরকার নেই, সবার ইন্সপিরেশনাল কথাবার্তা শোনার দরকার নেই, তোমার কাছে এখন পড়াশোনা করা। এবং তোমার খারাপ লাগলে তোমার ওই বন্ধুটার কাছে সাথে কথা বলো যার খারাপ অবস্থায় আছে, তাহলে ইন্সপিরেশন পাবা, ভালো করার সুবিধা পাবা, সুযোগ পাবা। মুহিবের দিকে দেখো কোথায় আছি আমরা, আজকে যা পড়া পড়ছি, আজকে আমরা জীবনমুখী পড়েছি, তাই না? আচ্ছা, এইটা যখন শেষ হয়ে গেল, এবার আমরা যাব হচ্ছে সবার আগে যে জিনিসটা পড়তে হবে, প্যারানেজাল সাইনাস, তাই না? নাকের চারপাশে যে গহ্বরগুলো থাকে, প্যারানেজাল সাইনাস, তোমাদের মনে আছে না? ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এথময়েডাল সাইনাস, স্ফেনোইডাল সাইনাস, নাম শুনছো না? তাহলে এইগুলোর নাম হচ্ছে প্যারানেজাল সাইনাস। ধরনটা মনে রাখবা, কোন অস্থিতে কোনটা পাবা। সহজ, ফ্রন্টাল সাইনাস ফ্রন্টাল অস্থিতে পাওয়া যাবে, তাই না? ম্যাক্সিলারি সাইনাস ম্যাক্সিলাতে পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং অবস্থানগুলো একটু পড়ার চেষ্টা করো। প্যারানেজাল সাইনাস শেষ, এবার পড়বো তোমরা সাইনোসাইটিস। সাইনোসাইটিস, প্রথমেই যে জিনিসটা জানতে হবে, সাইনোসাইটিস কি, সাইনাসের প্রদাহ সাইনোসাইটিস। সাইনোসাইটিস দুই ধরনের, একটা হলো কয়েকদিনের জন্য আর একটা অনেক দিনের জন্য। কয়েকদিনেরটা হচ্ছে অ্যাকিউট, অনেক দিন যেটা চলে সেটা ক্রনিক, তাই না? তারপর সপ্তাহের কথা বলা আছে না, যে এতদিন থেকে এত অ্যাকিউট,
এতদিন থেকে এত ক্রনিক, তাহলে টাইমটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখবা হচ্ছে সাইনোসাইটিসের কারণগুলো কি। দেখো তোমাদের মধ্যে অনেকের সাইনোসাইটিস আছে, এটা খুব কমন। তাহলে প্রশ্ন আসলে কান পাকা বা অটাইটিস মিডিয়া অপেক্ষা সাইনোসাইটিসটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? তাহলে সাইনোসাইটিস থেকে তোমরা চেষ্টা করবা আমি তোমাদের যেগুলো পড়িয়েছি ওই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করো। কারণ কি, সাইনোসাইটিসের লক্ষণ কি হচ্ছে, সাইনোসাইটিস হলে সাইনাসের প্রবলেম চোখেও যাইতে পারে, অন্ধত্ব হইতে পারে, ব্রেনে গিয়ে মৃত্যু করতে পারে, ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু দেখবা, ঠিক আছে? তারপর তোমরা চলে যাবে অটাইটিস মিডিয়াতে। অটাইটিস মিডিয়া, মিডিয়া মানে মধ্য, অটো মানে কান, মধ্য কারণে প্রদাহ। ওকে, মধ্য কারণে প্রদাহ কেন হয়? টিম্পেনিক, এইখানে একটা ইউস্টেশন নালী, হ্যাঁ। কারণ এই যে মধ্যকর্ণে প্রদাহের ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কারণটা জানা জরুরি এবং চিকিৎসা জানা জরুরি। অটাইটিস মিডিয়া কেন হইতেছে খুব সহজ, হ্যাঁ, আমি যখন ক্লাসে পড়িয়েছি কনসেপ্ট বুঝিয়েছি, তোমরা একটু দেখে নেবা। তো তোমার কাজ হলো এই চারটা দেখা, পরবর্তী যখন আমি বায়োলজি ক্লাস নেব সেই দিনে যেন আমি তোমাকে এখান থেকে সব ক্লিয়ার করা অবস্থায় পাই। একটা জিনিস মনে রাখবা, আমি কিন্তু তোমাকে বলছি না কম পড়াশোনা করো, আমি তোমাকে বলছি না এখন হাল ছাইড়া দাও, আমি তোমাকে বলছি না এখন ভাষা ভাষা পড়ো। হাতে সময় আছে, এখন বেশি পড়ার সময়। হাতে সময় আছে, এখন গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুঁজে বের করার সময়। হাতে সময় আছে, এখন তুনের মতো ধার দেওয়ার সময়। আমি একদম বলছি না কম পড়ো, আমি বলতেছি এখন বেশি পড়ো, আরো বেশি শ্রম দাও। ওকে, আচ্ছা। অটাইটিস মিডিয়া যখন শেষ হবে, এবার এক্স রে সম্পর্কে পড়তে হবে। ওকে, এক্স রে সম্পর্কে পড়তে হবে। এক্স রে থেকে ইম্পর্টেন্ট হলো যে ধূমপায়ী এবং অধূমপায়ীর মধ্যে এক্স রেতে কী কী পার্থক্য দেখা যায়, এবং আশেপাশে যে কথাবার্তাগুলো আছে, তারপর সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন আছে, আছে না, এই যে বুকের মধ্যে চাপ দেয়, এগুলা মাউথ টু মাউথ ব্রিথ দেয়, এগুলো রিডিং টিডিং পড়বা। এবং যে জিনিসটা দেখবা সেটা হলো এখানে কিছু রোগের নাম লেখা আছে না, এমফাইসেমা, প্লুরোসি, বিভিন্ন ধরনের রোগের নাম বলা আছে না, ব্রঙ্কাইটিস, এই রোগের নামগুলো একটু দেখবা প্লিজ, কোন জায়গায় কোনটা হয়। এমফাইসেমা মানে কি, ফুসফুসের ভেতরে যদি বাবলগুলো ফেটে যায়, অ্যালভিওলাসগুলো যদি ফেটে যায়, ভেতরে একটা আয়তন বৃদ্ধি পায়, ফাঁকা জায়গা তৈরি হয়, দ্যাট ইজ এমফাইসেমা। ওকে, আশা করছি তোমাদের আজকে 4টা চ্যাপ্টার সম্পর্কে আমি ভালো একটা ধারণা দিতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু আমার জিগাও, আর এই 4টা চ্যাপ্টার যেন আমি পরবর্তী ক্লাসে আসার সময় শুনি তোমরা কভার করছো। আর কেউ আমাকে বলবো না পড়তেছি আর ভুলে যাইতেছি, ভুলে যাওয়ার জন্যই পড়া জন্ম নিছে। বলো ভাইয়া, রংপুরে আপনার বাসা কোথায়? আমার বাসা রংপুরে, নুজহাত তাবাসুম। আমার বাসা বাড়ি নাই বাবা, রংপুরে গেলে আমাকে, লাস্ট 6 মান্থ মনে হয় আমি হোটেলেই ছিলাম, তাই না? বাড়িতে 1 দিন 2 দিন ছিলাম। রংপুরে, রংপুরে আমার বাসা আছে পীরগঞ্জে। শেখ হাসিনার বিয়ে হয়েছে যে এলাকায়, সেখানে বাসা। শেখ ওয়াজেদ সাহেবের বাসা যেখানে, সেখানে। সজীব ওয়াজেদ জয়ের নানি বাড়ি বা বাবের বাড়ি যেখানে, আমার বাসা আছে সেখানে। মানে আজ একবার করে এই স্ক্রিনগুলো রিপিট করতাম। কি বলছো মহিম, ওটা বলো তো। এই বলো, প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো। আমার মনে হয় না যে তোমাদের আসলে এখন পড়ানো উচিত, রিক্যাপ ক্লাসে পড়াই গিয়ে শুধু টাইম ওয়েস্ট করা, একই জিনিস আবার পড়ানো হবে। ওয়েব অ্যাপ থেকে ক্লাসগুলো দেখবা, স্পিড বাড়িয়ে দেখবা, কিন্তু স্লাইডগুলো সবার আগে ডাউনলোড দিবা, ঠিক আছে? যারা স্লাইড পড়তেছো না, মানে স্লাইডে কি কি আমি টাচ করছি, স্লাইড মানে কি, স্লাইড মানে হচ্ছে স্লাইড থেকে কমন পড়ানোর জন্য বলা হয় না। স্লাইড মানে হলো যে আসলে কোন কোন টপিকগুলো আমরা পড়াইছি, কোন কোনগুলো ইম্পর্টেন্ট ছিল, এটা সাথে সাথে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? স্লাইড নিয়ে তো অনেকে অনেক কথা বলে। এটা বই হচ্ছে সাজেশন বুক, এটা হচ্ছে স্লাইড। কোশ্চেন সাজেশন বইও থাকে, কোশ্চেন স্লাইডেও থাকে, দুইটা আসলে সমান জিনিস। একসময় মানুষজন আউট বইয়ের সমালোচনা করতো, স্লাইড আসার কারণে এখন মানুষজন আউট বই বা সাজেশন বইকে খুব গুরুত্ব দিয়ে স্লাইডকে এখন মানুষ সমালোচনা করে, একই জিনিস, ঠিক আছে? থ্যাংক ইউ, এখন শুধু ক্লাস করবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।
আল্লাহ তোমাদের সমস্ত যন্ত্রণা দূর করে দিক, তোমাদের স্বপ্ন পূরণ করুক, আর শেষ মোমেন্টে স্মৃতিশক্তি বাড়ায় দিক, আর বেশি বেশি যেন পড়ালেখা করতে পারো, মানে প্রোডাক্টিভ পড়ালেখা করতে পারো, এই জন্য সামর্থ্য দিক। আমিন।